প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত এই অনুষ্ঠানে আমরা কথা বলি বিভিন্ন ধরনের শ্বাসতন্ত্রের সমস্যা নিয়ে। বাতাসে শীতের আগমনী বার্তা, গ্রামাঞ্চলে শুরু হয়েছে কুয়াশার প্রভাব এবং তার সাথে বাড়ছে বিভিন্ন ধরনের শ্বাসকষ্ট এবং শ্বাসতন্ত্রের সমস্যা। আজকে তাই আমাদের আলোচনার বিষয় হচ্ছে শীতে বক্ষব্যাধির প্রকোপ এবং প্রতিকার। এবং কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং সিনিয়র কনসালটেন্ট, ইউনাইটেড হাসপাতাল। আমাদের সাথে আছেন ডাক্তার জিয়াউল হক, সিনিয়র কনসালটেন্ট, এভারকেয়ার হাসপাতাল। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। প্রথমেই ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর, আমরা শীতকালীন বিভিন্ন ধরনের সমস্যা দেখি এবং তার মধ্যে শীতে বক্ষব্যাধির বিভিন্ন ধরনের সমস্যা দেখি। তো প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসাবে আপনার কি অভিমত এই মুহূর্তে? আসলে আপনি যেটা বলেছেন, আমি একটু বলি যে আমি তো অবশ্যই একজন চিকিৎসক, তবে সেই সাথে আমি কিন্তু এই বাংলাদেশের ষড়ঋতুর মধ্য দিয়ে বড় হয়ে ওঠা একজন মানুষ। শুরুতেই যে বলেছেন যে শীতের আগমনী বার্তা, আমার মাথায় কিন্তু তখন আসলে প্রথমে রোগ বিসুখের কথা আসেনি। আমার মাথায় যেটি এসেছে সেটা হচ্ছে শিশির ভেজা কুয়াশা মাখা সকাল, সাথে এসছে তাজা টাটকা শাকসবজির সুঘ্রাণ, সাথে ভেসে উঠেছে রসের পিঠার সুগন্ধ এবং সুস্বাদ। তার মধ্য দিয়ে আপনি বলেছেন রোগবালাই নিয়ে কি চিন্তা। এতগুলো সুন্দর উপসর্গ উপহার যে ঋতুটা দিয়ে থাকে, সেই ঋতুটা কিন্তু আমাদেরকে আবার বেশ কিছু রোগবালাইয়ের মুখোমুখিও করে দেয়। খুব সহজ কথায় বলতে গেলে, যখন শীতটা শুরু হয় হঠাৎ করেই ঝপ করে ঠান্ডাটা নেমে আসে এবং সেই সময় আমাদের রোগীরা ঠান্ডা, সর্দি, কাশি, যেটা সাধারণ যে ফ্লু জাতীয় সমস্যা, সেটা একটা ভুগে থাকেন। এই সময়টায় আবহাওয়াটা বেশ শুকনো হয়ে ওঠে, ধুলাবালির পরিমাণ আকাশে বাতাসে বেড়ে যায় এবং যেই কারণে কিন্তু যারা ইতিমধ্যেই শ্বাসকষ্টের রোগী, অ্যাজমা, সিওপিডি বা অন্য আইএলডি বা এই ধরনের কোনো রোগে ভুগছেন, তাদের শ্বাসকাশ অনেক বেড়ে যায়। সর্দি, হাঁচি, রাইনাইটিস যেটা আমরা বলে থাকি, সেটা বেড়ে যায়। সেই সাথে এই সময় বেশ কিছু ফুলের পরাগ বাতাসে ভেসে আসে, নতুন ধরনের যে ফুলগুলো ফুটে ওঠে সেই সময়, সেই পরাগগুলো, সেই যেটাকে আমরা পোলেন বলে থাকি, তার প্রকোপেও কিন্তু এই ধরনের শ্বাসকাশ হয়ে থাকে। অতএব শীত যেমন আমাদেরকে আনন্দর উপলক্ষ এনে দেয়, একই সাথে বেশ কিছু রোগ বিসুখের কথাও মনে করিয়ে দেয়। সুতরাং একজন চিকিৎসক হিসাবে এই দুটো মিলিয়েই আমি আসলে শীতকে শুভেচ্ছা জানাতে চাই আমাদের জীবনে। ধন্যবাদ। ডাক্তার জিয়াউল হক, আমরা খুব সুন্দরভাবে শীতের অবস্থার সাথে রোগের সম্পর্ক একটু জানতে পারলাম। আপনার কাছে জানতে চাই, এই যে বিভিন্ন ধরনের রোগের প্রকোপ বেড়ে যাচ্ছে, তার সাথে শীতের সম্পর্ক কোথায়? আমরা এই সময় দেখি আবহাওয়াটা শুষ্ক হচ্ছে, আমরা দেখছি যে সাথে কুয়াশা পড়ছে। তো কোন দিক থেকে এই শ্বাসতন্ত্রের রোগটা বাড়ছে? অনেক ধন্যবাদ আপনাকে। আসলে ডক্টর বেন্নুর যেটা খুব সুন্দরভাবে বললেন যে শীত আমাদেরকে অনেক সুন্দর জিনিসের সাথে এই রোগগুলোকেও নিয়ে আসে। মূলত যে জিনিসটি ঘটে সেটা হলো আমাদের যে শ্বাসতন্ত্র আছে, সেটি আমরা জানি যে এটা পরিবেশের সাথে কিন্তু শ্বাসতন্ত্রের সাথে আমাদের যোগাযোগটি সরাসরি, অর্থাৎ আমরা যে বায়ুটা গ্রহণ করি সেটা এই শ্বাসতন্ত্রের মাধ্যমেই আমাদের ফুসফুসে যায় এবং সেখান থেকে আমরা অক্সিজেন সারা শরীরে ছড়িয়ে দিই। তো শীতে যে ঘটনাটি ঘটে সেটা হলো প্রাথমিকভাবে যে আবহাওয়ার পরিবর্তনের ফলে বাতাসের আর্দ্রতার পরিবর্তন হয়। বিশেষ করে যাদের শ্বাসতন্ত্র সংবেদনশীল একটু, তাদের ক্ষেত্রেই সমস্যাটা বেশি হয়, সবার ক্ষেত্রে কিন্তু এটা হয় না। তো সুতরাং আমরা যেগুলোকে বলি হাইপার সেন্সিটিভ এয়ারওয়েজ যাদের আছে, অর্থাৎ সংবেদনশীল শ্বাসতন্ত্র, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ডক্টর বেন্নুর যেগুলো বললেন যে অ্যাজমার প্রকোপ তাদের বেড়ে যায়। যাদের অলরেডি অ্যাজমা আছে তাদেরও কিন্তু দেখা যায় এই যে সময়টার পরিবর্তন হয়, ঋতু পরিবর্তনের ফলে আবহাওয়ার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন, আর্দ্রতার পরিবর্তন, এগুলোর কারণে তার শ্বাসতন্ত্রে এক ধরনের প্রতিক্রিয়া হয় এবং এই প্রতিক্রিয়াটারই একটি বহিঃপ্রকাশ ঘটে, তার শ্বাসকষ্ট, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়া, এই যে বিভিন্ন অ্যালার্জিক সিমটমসগুলো, এগুলোর কিন্তু একটি বহিঃপ্রকাশ ঘটে এই সময়টাতেই। এবং এটাকেই আমরা বলি যে শ্বাসতন্ত্রের বিভিন্ন রকম রোগ বেড়ে যাচ্ছে মূলত এই প্রতিক্রিয়ার কারণেই। জি, ধন্যবাদ। ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর, ধুলাবালির কথা আমরা শুনি যে এই সময় একটু বেড়ে যাচ্ছে, পাশাপাশি গত কয়েক বছর ধরে আমরা একটি বিষয় দেখতে পাচ্ছি যে এই সময়
বাংলাদেশ তথা ঢাকা শহরের বায়ু সূচকের মাত্রা খুব মারাত্মকভাবে খারাপের দিকে থাকে এবং কখনো কখনো সেটি বিপজ্জনক মাত্রার উপরেও চলে যাচ্ছে। তো এই যে আমাদের দেশে এই সময় এইরকম একটি বায়ু দূষণ প্রবণ অবস্থা চলে আসে, সেটি কি শীতের রোগবালাই বৃদ্ধির পিছনে কোনোভাবে দায়ী কিনা? হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে আপনি কথা বলেছেন। বায়ু দূষণ তো আসলে সারা বছরের জন্যই ক্ষতিকর আমাদের জন্য, এবং ঢাকা এবং শুধু ঢাকা না, বাংলাদেশের বড় বড় শহরগুলো এবং বর্তমানে কিন্তু অনেক গ্রামাঞ্চলেও বায়ু দূষণ খুব বেড়ে গিয়েছে, এবং এটি সব ধরনের শ্বাসতন্ত্রের রোগেই একটা বিরাট সমস্যা তৈরি করছে। শীতকালে এটি আসলে বেড়ে যায়, কারণ বায়ু দূষণের যে জিনিসগুলোকে আমরা কাউন্ট করে থাকি, যেমন বেশ কিছু গ্যাস যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেগুলো, সেই সাথে আরেকটি জিনিস করা হয়, সেটা হচ্ছে পার্টিকুলেট ম্যাটার, অর্থাৎ খুব সূক্ষ্ম ধুলাবালি। এটাও কিন্তু আমাদের শ্বাসতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর, এবং এই পার্টিকুলেট ম্যাটার যেগুলো, অর্থাৎ খুব সূক্ষ্ম ধুলাবালি, এই সূক্ষ্ম ধুলাবালিগুলো কিন্তু এই শীতকালে অনেক বেড়ে যায়। আমি কিছুক্ষণ আগেই বলেছি যে শুকনো আবহাওয়ার জন্য জলীয় বাষ্প কমে যাওয়ার কারণে এই ধুলাবালির পরিমাণ শীতকালে অনেক বেশি, এবং এই ধুলোবালিগুলো কিন্তু শ্বাসতন্ত্রের অনেক গভীরে প্রবেশ করতে পারে। আমরা শ্বাসের সাথে যখন নেই সেটি অনেক ভিতরে চলে যায়, এবং আমাদের যে প্রকৃতি প্রদত্ত যে ছাঁকনি রয়েছে বা ফিল্টার সিস্টেম রয়েছে শ্বাসতন্ত্রে, ধরেন নাকের ভিতরে আমাদের একটা ফিল্টার সিস্টেম রয়েছে, শ্বাসতন্ত্রে রয়েছে, সেটা কিন্তু এই ধুলাবালিগুলোকে পুরোপুরিভাবে ছেঁকে ফেলতে পারে না। ফলে এখানে যেমন আমাদের অ্যাজমা সিওপিডি রোগীদের শ্বাসকষ্ট বেড়ে যায়, একই সাথে যারা আইএলডি বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজে ভুগছেন তাদের কষ্ট বেড়ে যায়, নতুন করে এই রোগগুলোকে আক্রমণ শুরু হতে পারে, এবং একই সাথে এই ধুলোবালির সাথে কিন্তু জীবাণুগুলোও ভিতরে ঢুকে গিয়ে আমাদের নানা রকম সংক্রামক ব্যাধিতে আক্রান্ত করে ফেলতে পারে। ধন্যবাদ। আমরা যেমন বায়ু দূষণের কথা শুনছিলাম, আমরা তার সাথে একটু জানতে চাই ডক্টর জিয়াউল হক আপনার কাছে, আমরা দেখি আর্দ্রতার কথা, যে আর্দ্রতা কমে যাচ্ছে এই সময়, অথচ দেখা যাচ্ছে সর্দি কাশি বেড়ে যাচ্ছে। তো এর পিছনে কি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া দায়ী কিনা এই সময়, যেটি বেশি এই ধরনের শীতকালীন সমস্যা তৈরি করে? আপনি ঠিকই বলেছেন যে আর্দ্রতার এই পরিবর্তনের সাথে আমাদের দেখা যায় যে এই সিজনটাতেই কিন্তু এই ভাইরাসের পরিমাণ, যেগুলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা বা রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, এই ভাইরাসগুলো কিন্তু দেখা যায় এই সময়টাতেই বেড়ে যায়। মূলত এটা যে শুধুমাত্র তাপমাত্রার কারণে তা না, এই সময়টায় দেখা যায় যে বৃষ্টিপাত কমে যায়, বাতাসটা খুবই শুষ্ক হয়ে যায়, এবং এই ভাইরাসগুলো এই সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় ছড়ায়, এবং একজনের ভিতরে গেলে এটা খুব সংক্রমণযোগ্য ভাইরাস, এবং এগুলো কিন্তু দেখা যায় একজনের কাছ থেকে আরেকজনের কাছে ছড়িয়ে যায়। তো সুতরাং এই সময়টাতে এই ভাইরাসগুলো ঘুরতে থাকে এবং একজনের কাছ থেকে আরেকজনের ছড়িয়ে বিভিন্ন মানুষকে এই রোগে আক্রান্ত করে ফেলে। এবং যেটা ডক্টর বেন্নুর বললেন যে যাদের অলরেডি অ্যাজমা বা সিওপিডি আছে তাদের কিন্তু ফুসফুসে প্রদাহ হয়েই আছে, এই প্রদাহটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল এতদিন, কিন্তু এখন শুষ্ক বাতাসের কারণে এবং নতুন ভাইরাস বা ব্যাকটেরিয়া যদি তার ভেতরে ঢোকে, তবে দেখা যায় খুব সহজেই এই রোগীগুলোকে তারা প্রাথমিকভাবে আক্রমণ করে বসে নতুন রোগীদের সাথে। সুতরাং হ্যাঁ, এই সময়ে এই রোগগুলোর পরিমাণ অনেক বেড়ে যায়। তো এই যে রোগগুলো হচ্ছে, আমরা সাধারণত দেখতে পাই যে রোগগুলো বেশি হয় শিশুদের এবং বৃদ্ধদের, তাদের ক্ষেত্রে কেন বেশি হয়? এটাও একটি মূল কারণ হলো, আমরা জানি যে আমাদের যেটাকে বলি আমরা টু এক্সট্রিমস অফ এজ, অর্থাৎ বয়সের শুরুর দিকে এবং শেষ দিকে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে। একটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে থাকে প্রাথমিক কয়েক বছরে, এবং একজন বৃদ্ধ লোকের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে 55 বা 60 বছরের পর থেকে। তো সুতরাং দেখা যায় যে এই দুই এক্সট্রিম অফ এইজে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা যথেষ্ট থাকে না। তার ভিতরে যদি কোনো রোগ প্রবেশ করে, তার শরীর কিন্তু তাকে প্রতিহত করার শক্তিটা অতটা থাকে না। তো সেই কারণে এই সময়টা তাদের বিশেষ একটি দরকার হয় যে তাদেরকে যেন এই রোগগুলো থেকে রক্ষা করা যায়, যাতে আমরা চেষ্টা করি যে এই সময়গুলোতে তার সিমটমস হলে খুব তাড়াতাড়ি যেন তারা চিকিৎসকের শরণাপন্ন হন এবং চিকিৎসা শুরু করতে পারেন। জি, ধন্যবাদ। ডাক্তার বেন্নুর, আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা শীতকালীন সময় দেখি যে নিউমোনিয়া বেশি বেড়ে যাচ্ছে, সেটি যেমন বয়স্কদের হচ্ছে, বাচ্চাদের হচ্ছে, এবং এর মাঝামাঝি বয়স্ক যারা আছে তাদের ক্ষেত্রেও হচ্ছে। তো শীতে বাংলাদেশে কেন নিউমোনিয়া বেশি বেড়ে যাচ্ছে? এই শুষ্ক আবহাওয়া বা এই তাপমাত্রা কমে যাওয়ার ফলে বেশ কিছু ব্যাকটেরিয়া আছে যাদের প্রজনন ক্ষমতা বেড়ে যায়, অর্থাৎ তাদের কাউন্ট বেড়ে যায়, তারা খুব দ্রুত বংশবৃদ্ধি করে এবং তারা খুব দ্রুত একজন মানুষ থেকে আরেকজন মানুষের মধ্যে ছড়িয়ে যেতে পারে, এবং সেই কারণে নিউমোনিয়াটা হয়। নিউমোনিয়াটা সাধারণত হয়ে থাকে
বড়দের ক্ষেত্রে ব্যাকটেরিয়া দিয়ে এবং ছোটদের ক্ষেত্রে ভাইরাস দিয়ে। বড়দের ক্ষেত্রেও ভাইরাসে হয়ে থাকে, তবে এটি প্রধানত এরকম হয়ে থাকে। এবং এই ভাইরাল নিউমোনিয়া বলেন কিংবা ব্যাকটেরিয়াল নিউমোনিয়া বলেন, সেই দুটোই এই শীতকালে শিশুদের, এমনি মধ্যবয়সীদের এবং বৃদ্ধদের মানে ব্যাপকভাবে আক্রমণ করে থাকে। তবে একটি কথা মনে রাখতে হবে যে আমরা যদি সাবধান থাকি, অর্থাৎ যদি এই যে ধুলাবালি এবং সেই সাথে যে ব্যাকটেরিয়া ভাইরাস আমাদের ভিতরে ঢুকছে সেটা যদি আমরা প্রতিহত করার জন্য ব্যবস্থা নেই, আমরা যদি মাস্ক ব্যবহার করি, সেই সাথে আমরা যারা কিছু কিছু নিয়মকানুন আমাদের মেনে চলি, অর্থাৎ যেখানে সেখানে হাঁচি কাশি না দেওয়া, থুতু না ফেলা, এগুলো করতে পারি, তাহলে কিন্তু এই ছড়িয়ে যাওয়াটার হাত থেকে অনেকখানি রক্ষা পাওয়া যায়। এই সাথে সাথে কিন্তু আরও বেশ কিছু প্রতিকার, যেমন ভ্যাকসিন নেওয়া বা এগুলো এর সাথে আমাদেরকে মাথায় রাখতে হবে। জি, ধন্যবাদ ডাক্তার জিয়াউল হক। আমরা যেমন সংক্রমণজনিত রোগের কথা, নিউমোনিয়ার কথা শুনছিলাম, ইদানিং খুব বেশি কথা হচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো বলছে অসংক্রামক রোগগুলো বাড়ছে এবং সেটি বাংলাদেশে আরও বেশি আকারেই দেখা যাচ্ছে। তো তার মধ্যে অন্যতম হচ্ছে হাঁপানি। হাঁপানি রোগীরা সাধারণত এই শীতকালে এসে বেশি ভুগে, তার পিছনে কি কোনো আলাদা কারণ আছে কিনা এবং কেন হচ্ছে, কি করতে হবে? সমস্যা সেই এক জায়গাতেই হয়ে থাকে, কারণ হাঁপানি কিন্তু একটি আসলে প্রদাহ, শ্বাসনালীর যে প্রদাহ সেটিই কিন্তু হাঁপানি। তো প্রদাহটা যখন দেখা যায় যে যেই সিজনে এসে, অর্থাৎ যেই ঋতুতে এসে আমাদের, যেটা বললেন ডক্টর বেন্নুর, যে তাপমাত্রা কমে যাওয়ার কারণে এবং আর্দ্রতা কমে যাওয়ার কারণে কিন্তু দেখা যায় যে এই সংবেদনশীল যে তার শ্বাসনালী আছে এটি দেখা যায় বেশি ভুক্তভোগ করে হয়ে থাকে। এবং সে কারণেই এই হাঁপানির সমস্যাটাও কিন্তু, প্রদাহটা যেহেতু বেশি থাকে এবং এই কারণে দেখা যায় যে হাঁপানির কারণে শ্বাসনালী সংকুচিত হয়ে আসে তার, এবং তখন শ্বাসকষ্টের পরিমাণটা বেড়ে যায়। দেখা যায় যে হাঁপানির রোগীরা এই সময় বেশি ভোগেন এবং তারা ডাক্তারের শরণাপন্ন হন এবং আমরা তাকে বিভিন্নভাবে চিকিৎসা দিয়ে এই যে সংকোচন হয়ে যায় যে শ্বাসনালীটি, এটি তখন দেখা যায় একটি প্রসারণ করার ব্যবস্থা করে দিই, মূলত ইনহেলারের মাধ্যমে। জি, এই ইনহেলার কথার প্রসঙ্গে থেকেই জানতে চাই, আমাদের দেশে রোগীরা, বিশেষ করে যারা প্রান্তিক অঞ্চলে আছেন, তারা কিন্তু ইনহেলার গ্রহণ করতে খুব একটা চান না। তারা দেখা যায় যখনই তাদের সমস্যা তৈরি হচ্ছে, তারা নিকটস্থ যে কোনো ফার্মেসিতে যাচ্ছেন, নেবুলাইজেশন গ্রহণ করছেন এবং তার সাথে কিছু ঔষধ গ্রহণ করছেন। ব্যাপারটা কি সঠিক কিনা? এটা আসলে সচেতনতার অভাবের কারণে হয়েছে। আমরা সবাই জানি যে ইনহেলার কিন্তু খুব বেশি দিন হয়নি ইনহেলার আমাদের দেশে এসছে, ধরুন 90-এর দশক থেকে মূলত ইনহেলার আমাদের দেশে চালু হয়েছে। তো সুতরাং হিস্টোরিক্যালি দেখা গেছে যে সবাই ওষুধই গ্রহণ করতেন, সিরাপ খেতেন, ট্যাবলেট খেতেন, এভাবেই সবাই অভ্যস্ত ছিলেন। তো এখনও কিন্তু এই সচেতনতা যথেষ্ট হয়নি এবং অনেকের ক্ষেত্রে এই ভুল ধারণা আছে যে ইনহেলারটা একেবারে শেষ চিকিৎসা, ইনহেলার নিলে আর রোগী ভালো হবেন না বা তাকে সারা জীবন নিতে হবে। কিন্তু আমরা জানি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ইনহেলার কিন্তু প্রাথমিকভাবেই এখন হাঁপানি রোগীদেরকে দেওয়ার দরকার হয়, এমনকি শিশুদেরকেও আমরা কিন্তু ইনহেলার দিয়ে চিকিৎসা শুরু করি। নেবুলাইজার আসলে যারা ইনহেলার নিতে পারেন না তাদের জন্য, সবার জন্য না। এবং ইনহেলারের একটা সমস্যা হলো সবাই কিন্তু এটা নেবার যে প্রক্রিয়াটা, এটা পরিষ্কারভাবে অনেক সময় বুঝিয়ে দেন না। এটা আমাদের চিকিৎসকদেরই দায়িত্ব। আপনি যখন একটা ইনহেলার বা আমি যখন একটা ইনহেলার লিখবো, তখন চিকিৎসককে বুঝিয়ে দেওয়া রোগীকে যে কীভাবে এটা ব্যবহার করতে হবে। অনেক ক্ষেত্রে শুধু একটা প্রেসক্রিপশন লিখে দেওয়াই কিন্তু যথেষ্ট না ইনহেলারের জন্য। এই যে সচেতনতা যদি তৈরি করা যায়, তাহলে কিন্তু রোগীকে বলা যাবে যে আপনি ইনহেলারটা নিন, এবং একসময় ইনহেলার হয়তো আপনাকে কমিয়ে দেওয়া যাবে বা হয়তো বন্ধও করে দেওয়া যাবে। ইনহেলার নিলেই যে আপনার সারা জীবন এটা যে শেষ চিকিৎসা, এই ভুল ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। জি, ধন্যবাদ ডাক্তার বেন্নুর। আমরা হাঁপানির কথা যেমন শুনছিলাম, হাঁপানি বলতে অনেকে বলেন অ্যাজমা, আবার চিকিৎসকরা বলেন যে না, এর বাইরে আরেকটি রোগ আছে যে কথা ইদানিং আমরা খুব শুনতে পাচ্ছি, সিওপিডি। তো এই সিওপিডি আর অ্যাজমায় দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, সিওপিডি এবং অ্যাজমার মধ্যে আসলে ভিতরগত ব্যাপক পার্থক্য রয়েছে। তবে যদি আমি বাইরের দিক থেকে দেখি, তাহলে রোগীর যে আলামতগুলো দেখা দেয়, উপসর্গগুলো দেখা দেয়, সেগুলো কিন্তু প্রায় কাছাকাছি ধরনের। যেমন সব এই ধরনের এই দুটো রোগের রোগীরই প্রধানত শ্বাসকষ্ট হয়ে থাকে, তাদের কাশি হয়, তাদের বুকে চাপ অনুভূত হয়, তারা অল্পতে হাঁপিয়ে যান। যারা অ্যাজমা রোগী তাদের ক্ষেত্রে শ্বাসের মধ্যে শোঁ শোঁ শব্দটা বেশি হয়। সিওপিডি রোগের ক্ষেত্রেও সেই ধরনের বাঁশির মতো আওয়াজ কিছু হতে পারে। তাহলে তফাৎটা কোথায়? রোগী হয়তো ধরতে পারেন না, কিন্তু আমরা অনেকগুলো তফাৎ পেয়ে থাকি, আমরা জেনে থাকি এরকম। প্রথমত হচ্ছে যে অ্যাজমাটা সাধারণত দেখা যায় যে জীবনের প্রথম ভাগেই শুরু হয়, অর্থাৎ ছোট বয়স থেকেই
অ্যাজমার প্রকোপটা শুরু হয় যাদের অ্যাজমা থাকে, এবং এটি একটি প্রধানত একটি প্রদাহজনিত রোগ, যেটাতে শ্বাসতন্ত্রটা সংবেদনশীল থাকার কারণে এটার ভিতরের যে লাইনিংটা আছে সেটা ফুলে ওঠে কোনো একটা উত্তেজক বস্তুর সংস্পর্শে বা উত্তেজক কোনো কিছুর কারণে। সেই সাথে তার এই সরু শ্বাসনালী হয়ে যায় এবং সাথে তার সিক্রেশন বেড়ে যায়, এবং এটি রিভার্সেবল বা এটি আবার পূর্বাবস্থায় ফিরে যেতে পারে যখন এই উত্তেজক বস্তুটি সরে যায় এবং এই প্রদাহের কমানোর জন্য ওষুধপত্র প্রয়োগ করা হয়, এটি আবার আগের অবস্থায় ফিরে যায়। এইভাবে অ্যাজমা রোগীরা দেখা যায় যে একবার আক্রান্ত হন, আবার চিকিৎসা যদি করেন চলে যায়, চিকিৎসা ছেড়ে দিলে আবার তারা এইভাবে আক্রান্ত হতে পারেন। অনেক সময় জীবনের পরবর্তী ধাপে শেষ ভাগের দিকে এসে এই অ্যাজমাটা আবার আসতে পারে। আর সিওপিডির ক্ষেত্রে যেটি হচ্ছে সেটি হচ্ছে এটি ক্রমাগত বৃদ্ধিশীল একটি শ্বাসকষ্ট। এখানে কোনো না কোনো বিষাক্ত বা নক্সাস গ্যাস বা অন্য কোনো কারণে এই শ্বাসতন্ত্রের ভিতরটায় এমন একটা পরিবর্তন হয় যে এই শ্বাসতন্ত্রটা সরু হয়ে যায় এবং এই সরুটি আর আগের অবস্থায় কখনো ফেরত যায় না এবং এটি ক্রমাগত বাড়তে থাকে। তার ফলে এই রোগটা দেখা যায় যে একটা নির্দিষ্ট বয়স পার হওয়ার পরে যারা এই ধরনের কোনো ক্ষতিকর জিনিসের সংস্পর্শে এসেছেন তারা ভুগে থাকেন। যেমন সিগারেট বা ধূমপান, এটি যারা ক্রমাগত করেছেন তারা বয়সের একটা পর্যায়ে এসে এই সিওপিডি রোগে ভুগতে থাকেন। 20 বছর বা তার বেশি যদি তারা ক্রমাগত সিগারেট খান, এটি হওয়ার সম্ভাবনা খুব বেশি। পরিবেশও একটি বিশাল ব্যাপার। বিশেষত আমাদের দেশে দেখা গেছে যে সমস্ত গ্রামীণ মহিলারা লাকড়ির চুলায় বা কাঠ খড় পুড়িয়ে অথবা ওই যে গোবরের ঘুঁটে দিয়ে যে রান্না করা হয়, এই ধরনের বায়োমাস ফুয়েল ইউজ করে রান্না করছেন, সারাদিন সেটার মুখোমুখি হচ্ছেন, তাদের ক্ষেত্রে একটা পর্যায়ে গিয়ে বয়সকালে এই রোগটা দেখা দেয়। এই তফাৎটি এখানেই যে সিওপিডিটি আসলে আগের অবস্থায় ফেরত যাওয়াটা খুব একটা সম্ভব হয় না। এটিকে হয়তো থামিয়ে দেওয়া যায়, এটি থেকে হয়তো বা কিছুটা উপশম দেওয়া যায়। আর অ্যাজমার ক্ষেত্রে বলা হয় যে এটি যদি সঠিকভাবে চিকিৎসা করা যায় তাহলে এটাকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে এনে ফেলা যায়। এটি ভিতরগত একটি কারণ যেটা আমরা চিকিৎসকরা বুঝি এবং সেই অনুসারে এটির চিকিৎসাও কিন্তু দুই রকমের। অ্যাজমার ক্ষেত্রে আমরা প্রদাহ বিরোধী ওষুধ দিয়ে তাকে প্রধানত চিকিৎসা করে থাকি, আর সিওপিডির ক্ষেত্রে প্রধানত শ্বাসতন্ত্র প্রসারক জাতীয় ওষুধ যার মাধ্যমে শ্বাসনালীটাকে প্রসারিত করে দেওয়া যায় সেটিকে প্রধান চিকিৎসা হিসাবে ধরা হয়। জি, ধন্যবাদ ডাক্তার জিয়াউল হক। এই কথা প্রসঙ্গে আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে অ্যাজমা এবং সিওপিডি দুটি রোগের ক্ষেত্রে ইনহেলার ব্যবহার করা হচ্ছে, ওষুধ গ্রহণ করা হচ্ছে, তারপরেও দেখা যায় বিশেষ করে শীতকালে আসলেই তাদের অনেকেরই জ্বর চলে আসে, কাশির সাথে কফ চলে আসে এবং প্রচণ্ড রকম শ্বাসকষ্ট নিয়ে তারা আসে এবং হাসপাতালের ইমার্জেন্সিতে ভিড় জমায়। এর পিছনে কারণ কি? ধন্যবাদ আপনাকে। আসলে এটিকে আমরা যেটা ডাক্তারি ভাষায় বা মেডিকেল ভাষায় বলি এক্সারবেশন, অর্থাৎ অ্যাজমা এবং সিওপিডি দুটোই কিন্তু দেখা যায় বিভিন্ন ইনফেকশনের কারণে বা সংক্রমণের কারণে দেখা যায় এটা বেড়ে যায়। এটা অ্যাজমাতেও হয়, সিওপিডির ক্ষেত্রে হয়। মূলত আপনি যে রোগীগুলোর কথা বলছেন যারা এই সময় আসেন যারা হাসপাতালে, তারা কিন্তু এই এক্সারবেশন নিয়েই আসেন। এটা অ্যাজমারও হতে পারে, সিওপিডির জন্য হতে পারে। শ্বাসকষ্টটা হঠাৎ করে তার বেড়ে যায়, তখন আমরা বের করার চেষ্টা করি যে কোন সংক্রমণের কারণে এটা হয়েছে। যেটি ডক্টর বেন্নুর আগেই বলেছেন যে শিশুদের ক্ষেত্রে ভাইরাস দিয়ে একটা এক্সারবেশন হয়, এই জন্য অনেক শিশুরা এই সময় হাসপাতালে আসেন। আর বয়স্কদের ক্ষেত্রে ব্যাকটেরিয়া দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে এক্সারবেশনটা হয়। তো এখানে যখন তারা আসেন, তারা আমরা মূলত প্রাথমিক পর্যায়ে তাদেরকে স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা শুরু করি, দিয়ে এই প্রাথমিক যে এক্সারবেশনটা এটাকে কমাবার চেষ্টা করা হয়। তো শীতকালে মূলত এই সংক্রমণের কারণেই এই দুটো রোগ যেটা অলরেডি রোগীটার মধ্যে আছে সেটা বেড়ে যাওয়ার কারণেই তারা হাসপাতালে আমাদের কাছে আসেন। ধন্যবাদ। আমরা এই নিয়ে আরও কথা বলবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আজকে আমরা কথা বলছি শীতের শ্বাসতন্ত্রের প্রকোপ এবং প্রতিকার। তো শীতকালীন বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, রোগগুলোর পিছনে কিছু কারণ আমরা জানলাম। ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর, আপনার কাছে জানতে চাই, আমরা যক্ষ্মা নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন, বিশেষ করে বাংলাদেশে যেহেতু যক্ষ্মা রোগীর সংখ্যা অনেক বেশি, তাদের যেমন যক্ষ্মা হয় এবং যক্ষ্মা পরবর্তী সময়ে কিছু অসুবিধা দেখা যায়,
সেই অসুবিধাগুলো শীতকালে আবার একটু বেশি দেখা যায়। তো সেই ব্যাপারগুলো কেন হয় সেই বিষয়টা জানতে চাই। প্রথমত আসি যারা যক্ষ্মায় ভুগছেন তাদের শীতকালে কি সমস্যা হতে পারে। আসলে যক্ষ্মায় যারা ভুগছেন তাদের তো শ্বাসতন্ত্রটা এমনিতেই দুর্বল, তাদের লাংসটা আক্রান্ত, তাদের ফুসফুসটা আক্রান্ত, তারা শ্বাস নিতে কষ্ট পান, তারা কাশিতে ভোগেন, তাদের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে। আর শীতকাল আসলে কি হচ্ছে, মরার উপর খাড়ার ঘা, যে এই উপসর্গগুলো অনেক বেড়ে যায়, অর্থাৎ শ্বাসতন্ত্রটা সংকুচিত হয়, যেটা একটু আগে বলা হলো, সেই সাথে কাশি বেড়ে যায়, সেই সাথে ধুলাবালি ভিতরে ঢুকতে পারে। ফলে যক্ষ্মা রোগীরা এই সময় তাদের কষ্টগুলো অনেক বেশি মাত্রায় ভোগ করে থাকেন। তাদের দেখা যাচ্ছে যে কাশি বেড়ে যাচ্ছে, তাদের কফ বেড়ে যাচ্ছে, তাদের বুকে চাপ বেড়ে যাচ্ছে, শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, সেই সাথে অনেক সময় দেখা যায় যে হিমোপটাইসিস বা রক্তকাশিও নতুন করে আসতে পারে। তবে এতে ভয়ের কিছু নেই, তাদের যক্ষ্মার যে চিকিৎসা সেটির চালিয়ে যেতে হবে পূর্ণাঙ্গ মাত্রায়, সম্পূর্ণ যতগুলো ওষুধ তার দরকার, যতদিন দরকার, যেভাবে দরকার সেভাবে তাকে চালিয়ে যেতে হবে। সেই সাথে এই যে শীতের কারণে যে অতিরিক্ত যে সমস্যাগুলো দেখা দিল, সেগুলোর জন্য যদি প্রয়োজন হয় অতিরিক্ত কিছু ওষুধপত্র লাগতে পারে, যেটি চিকিৎসকের সাথে পরামর্শ করে নিয়ে নিতে হবে। আর এরপরে যদি আসি যে যাদের যক্ষ্মার চিকিৎসা সম্পন্ন হয়ে গেছে, আমাদের দেশে দেখা গেছে যে 6 মাস বা 9 মাস ওষুধ খাওয়ার পরে যে রোগীকে আমরা বলি যে তিনি যক্ষ্মামুক্ত, তারও ফুসফুস অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ফুসফুসে দেখা যায় যে কিছু কিছু জায়গায় শুকিয়ে গেছে, অকেজো হয়ে গেছে। এটাকে আমরা বলে থাকি পোস্ট টিবি লাং ডিজিজ বা পিটিএলডি। এটি এখন অত্যন্ত বড় আকারে আমাদের দেশে দেখা দিচ্ছে। আমরা রোগীকে যক্ষ্মামুক্ত করতে পারছি কিন্তু রোগমুক্ত করতে পারছি না, রোগীকে সম্পূর্ণ সুস্থ জীবনে ফেরত আনতে পারছি না। তিনি কিন্তু একটা শ্বাসতন্ত্র প্রতিবন্ধী হয়ে যাচ্ছেন, যেটাকে ইংরেজিতে রেসপিরেটরি ক্রিপল বলা হয়। অর্থাৎ তিনি তার দৈনন্দিন কার্যক্রম করতে অক্ষম হচ্ছেন, তিনি তার যে সামাজিক যে যোগাযোগ বা সামাজিক যে তার কার্যকলাপ সেটিতে তিনি বাধাগ্রস্ত হচ্ছেন, তিনি অর্থনৈতিকভাবে পঙ্গু হচ্ছেন, কাজ করতে পারছেন না, সমাজকে বা পরিবারকে কোনো কিছুই উপহার দিতে পারছেন না, এইরকম একটা পরিস্থিতিতে চলে যান। এই ধরনের রোগী যারা আছেন তারা আবার শীতকালে কিন্তু এই ঠান্ডার কারণে, ধুলাবালির কারণে আরও বেশি ভুগে থাকেন। অতএব যক্ষ্মা রোগীদের ক্ষেত্রে শীতকালে যেমন বিশেষ সাবধানতা নিতে হবে। যে রোগী যক্ষ্মা থেকে ভালো হয়ে উঠেছেন কিন্তু তার এখনও তার ফুসফুসে কিছু না কিছু ক্ষত রয়ে গেছে, শুকনা ক্ষত, যেটা পিটিএলডি আমরা বলেছি একটু আগে, সেই ধরনের থেকে থাকেন, তাদেরকেও খুব সাবধানতার সাথে এই মৌসুমটা পার করতে হবে। জি, ধন্যবাদ। আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু কথা শুনতে পেলাম যে যক্ষ্মা রোগীদের ক্ষেত্রে কি করণীয়। ডাক্তার জিয়াউল হক, আমরা সংক্রমণজনিত রোগের কথা শুনছিলাম, যেমন এর পাশাপাশি একটি রোগ আছে ইদানিং খুব, এই রোগটি নিয়ে কথা হচ্ছে, লাং ফাইব্রোসিস। এদের ক্ষেত্রে দেখা যায় সারা বছর ধরেই তাদের শ্বাসকষ্ট থাকছে, কাশি থাকছে এবং মাঝে মাঝে খুব খারাপ হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে ঠিক হয়ে যাচ্ছে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে শীতকালীন কি অতিরিক্ত কোনো সতর্কতা নেওয়া উচিত কিনা? আসলে ডক্টর বেন্নুর যেটা বললেন, সবগুলো রোগী কিন্তু মূলত ফুসফুসকেই আক্রান্ত করে। আপনি যে রোগটির কথা বলছেন লাং ফাইব্রোসিস, এটাকে অনেকে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বলেন। তো এই রোগটাতে যেটা হয় দেখা যায় যে এই যে শুকিয়ে যাওয়ার ব্যাপারটা বা স্কারিং তৈরি হওয়াটা, এটা অনেক বেশি পরিমাণে হয়ে থাকে এবং এটা হলে এটাও দেখা যায় যে এটা কিন্তু আর পুরনো অবস্থায় অনেক ক্ষেত্রেই ফিরে আসে না। এবং এটার ক্ষেত্রে কিছু কিছু ওষুধ আছে যেগুলো আমরা প্রাথমিক পর্যায়ে শুরু করতে পারি, করলে দেখা যায় যে ভবিষ্যতে এটা যেন আর না বাড়তে পারে। তবে শীতকালেও একই বিষয়ই ঘটে, যেহেতু আপনার শ্বাসতন্ত্র অলরেডি আপনার ক্ষতিগ্রস্ত হয়ে আছে, তো সুতরাং সেইটার ভিতরে যখন অক্সিজেনের স্বল্পতা হয়, যদি কোনো নতুন করে সংক্রমণ হয়, সেখানেও কিন্তু অ্যাজমা, সিওপিডির মতো এখানেও একটা এক্সারবেশন হতে পারে এবং দেখা যায় অনেক সময় সেকেন্ডারি ইনফেকশনও সেখানে হতে পারে। তো সেক্ষেত্রে আপনি ফুসফুসের যে কোনো রোগী থাকুক না কেন, অ্যাজমাই বলেন, সিওপিডি বলেন বা লাং ফাইব্রোসিস বলেন, নতুন করে সংক্রমণের কারণে এই সময়টাতে দেখা যায় সবসময় এই রোগগুলো প্রকোপটা বেড়ে যায় এবং যে চিকিৎসাগুলো তার চলতে থাকে সেই চিকিৎসাগুলো তাকে রাখতে হবে। তার সাথে এডিশনালি বা সংযুক্ত করতে হবে, যদি কোনো সংক্রমণ হয় সেক্ষেত্রে হয়তো অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিবায়োটিক্স দেওয়ার প্রয়োজন হতে পারে। সুতরাং ফুসফুসের সমস্ত রোগীকেই এই প্রকোপটার জন্য এই ঋতুতে এসে একটু এক্সট্রা সাবধানতা অবলম্বন করতে হবে। তো তাদের ক্ষেত্রে সাধারণত কি রোগ নির্ণয়ের জন্য পদক্ষেপ নেওয়া উচিত?
অবশ্যই যদি তার দেখা যায় যে তার স্বাভাবিক যে সিমটমসগুলো ছিল, লক্ষণগুলো ছিল, যে তার একটু শ্বাসকষ্ট ছিল, সেটা যদি বেড়ে যায় কারো, যদি তার নতুন করে জ্বর আসে, কাশিটা যদি বেড়ে যায়, তাহলে বুঝতে হবে যে তার যে রোগটা আছে তার উপরে কিছু এসে যোগ হয়েছে। তো সুতরাং তাকে ইমিডিয়েটলি একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের কাছে বা তিনি যেই বিশেষজ্ঞের সাথে কমফোর্টেবল ফিল করেন বা যার সাথে তিনি অলরেডি আছেন তার শরণাপন্ন হতে হবে, যিনি অলরেডি জানেন তার এই ডিজিজটা সম্পর্কে। তার কাছে গেলে উনি কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন, হয়তো রক্ত পরীক্ষা বা একটা এক্স রে করে কিন্তু বুঝতে পারবেন যে নতুন করে কোনো সংক্রমণ হয়েছে কিনা। সেক্ষেত্রে তার চিকিৎসার পরিবর্তন করতে হতে পারে সেক্ষেত্রে ওই সময়টার জন্য। জি, তার সাথে কি কফের কোনো পরীক্ষা করতে হবে? আমরা যেমন যক্ষার কথা শুনেছি, এটি দেখা যায় সারা বাংলাদেশ জুড়েই আছে, কিন্তু তার পাশাপাশি আর কিছু করণীয় আছে কিনা? অবশ্যই কারো যদি 3 সপ্তাহের বেশি কাশি থেকে যায় তখন কিন্তু তার অবশ্যই কফের পরীক্ষাও করার প্রয়োজন হয়ে থাকে। অনেক ক্ষেত্রে একটা সমস্যা হয় যে রোগীদের এসে বললে আমার শুকনো কাশি, অর্থাৎ আমার কফ বেরোচ্ছে না, সেক্ষেত্রে একটু অসুবিধা হয়। সেক্ষেত্রে আমাদের কিছু ব্যবস্থা আছে, কিছু ওষুধ আছে যেগুলো দিলে ভিতরের কফটা তরল হয়ে বেরিয়ে আসে। তো সেই ওষুধগুলো সাধারণত বক্ষব্যাধি বিশেষজ্ঞরা দিয়ে থাকেন, এবং সেটি দিলে যদি তার কফ বেরিয়ে আসে সেই কফটাও পরীক্ষা করা প্রয়োজন। কারণ যদি যক্ষা হয়ে থাকে তাহলে কিন্তু নর্মাল অ্যান্টিবায়োটিক যেটা আমরা দেই সেক্ষেত্রে তার সেটা ভালো হবে না। আবার যদি কারো যক্ষা না থেকে নর্মাল অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয়, কোন অ্যান্টিবায়োটিকটি লাগবে সেটিও কিন্তু কফ পরীক্ষার মাধ্যমেই নিরূপণ করা সম্ভব। সুতরাং একেবারে আন্দাজে অ্যান্টিবায়োটিক না দিয়ে যদি আমরা এই পরীক্ষাটার মাধ্যমে অ্যান্টিবায়োটিক দেই সেক্ষেত্রে সফলতার পরিমাণটা অনেক বেশি হবে। জি, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আপনি বলেছেন। অবশ্যই এটি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত। ডক্টর বেন্নুর, আমরা কিছু কিছু রোগীর ক্ষেত্রে একটি উপসর্গের কথা শুনি, তা হচ্ছে গিয়ে কারো নাক দিয়ে রক্ত যাচ্ছে, কারো গলা দিয়ে রক্ত যাচ্ছে বা কাশির সাথে রক্ত যাচ্ছে, এবং শীতকালীন সময়ে এই ধরনের সমস্যাগুলো একটু বেশি দেখা যায়। এই ব্যাপারটির পিছনের কারণ কি? প্রথমে আসি যেটা আপনি বললেন যে নাক দিয়ে রক্ত যাচ্ছে। একটি কথা আমি আসলে যারা দর্শক শ্রোতা আছেন তাদের বলতে চাই যে নাক দিয়ে রক্ত যাওয়াটা যতটা না রোগ হিসাবে ভয়ঙ্কর, তার থেকে কিন্তু রোগীকে বেশি ভয়ে ফেলে দেয়। আমরা যতটুকু জানি বা দেখেছি সেটা হচ্ছে নাক দিয়ে রক্ত খুব সাধারণ ছোট কারণেও যেতে পারে, বিশেষত শীতকালে। এই যে শুষ্ক আবহাওয়া সেটার কারণে নাকের ভিতরে আর্দ্রতাটা একদম কমে যায়, এবং তখন নাকের ভিতরটা যেহেতু খুব বেশি মাত্রায় মানে ভাস্কুলার একটা জায়গা, অর্থাৎ খুব সরু সূক্ষ্ম রক্তনালীর জালিকার মতো এখানে আছে, ওই শুষ্ক জায়গাটা শুকিয়ে যাওয়ার কারণে ওখানে ওই রক্তনালীগুলো অনেক সময় ফেটে যায় বা ভেঙে যায় এবং ওখান থেকে রক্ত বের হয়ে আসে। ফলে দেখা যায় যে রোগী হয়তো সারাদিন বাইরে ঘুরেছেন বা কয়েক ঘন্টা একটা শুষ্ক ঠান্ডা আবহাওয়ায় এসছেন, এবং তারপরে যেই নাক ঝাড়ছেন রক্ত বা লালচে একটা শ্লেষ্মা বের হয়ে আসছে। এটাতে রোগী খুবই মানে ভয় পেয়ে যান, তিনি মনে করেন যে একটা বিশাল সমস্যা হয়ে গেছে। তাই আমি বলছি যে প্রথমেই ভয় পাওয়াটা, অতটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা খুবই সহজে দূর করা যায়। আপনি যদি নাকের ভিতরে একটু ভ্যাসলিন বেশি দেন বা যে কোনো ধরনের লোশন জাতীয় কিছু যদি আপনি একটু ঘন ঘন দেন, এবং বিশেষত বাইরে যাওয়ার সময় সাথে একটু রাখেন এবং ফাঁকে ফাঁকে প্রয়োজনে দেন, দেখবেন যে বেশিরভাগ সময় এই সমস্যাটা থেকে মুক্তি পাওয়া যায় এবং এটি আর ঘটে না। তবে এটি ঠিক যে যদি অতিরিক্ত মাত্রায় এবং একেবারেই তাজা রক্ত বেশি মাত্রায় যায় নাক দিয়ে, তাহলে কিন্তু অবশ্যই দ্রুত একজন নাক কান গলা বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে যে এটির পিছনে অন্য কোনো, এই শুষ্কতা ছাড়া অন্য কোনো রোগ বা অন্য কোনো কারণ আছে কিনা। আরেকটি বলেছেন কাশির সাথে রক্ত যাওয়া। হ্যাঁ, কাশির সাথে রক্ত যাওয়াটা আসলে কিন্তু কোনো না কোনো একটি রোগের একটি হয়তো বা প্রাথমিক আলামত। সুতরাং যারা রোগাক্রান্ত ফুসফুসের বা শ্বাসনালীর কোনো রোগে আছেন, একটু আগে যেমন যক্ষার কথা বলা হয়েছে, অ্যাজমা সিওপিডির কথা বলা হয়েছে, সেই শীতকালে যদি তাদের কাশির সাথে রক্ত যাওয়াটা বেড়ে থাকে তাহলে তাদেরকে দ্রুত একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে এবং দরকার হলে এক্স রে বা অন্য কয়েকটি পরীক্ষা করে দেখে নিতে হবে যে তার যে বর্তমানে যে এক্সিস্টিং রোগটা রয়েছে সেই রোগটা কোনো কারণে বেড়ে গেছে কিনা বা এই রোগটি অন্যত্র কোথাও কোনো সমস্যা করছে কিনা, এটার জন্য আলাদাভাবে কোনো ওষুধপত্র বাড়াতে হবে কিনা, এই সিদ্ধান্তটায় চলে আসতে হবে। জি, ধন্যবাদ। এ নিয়ে আমরা আরও কথা শুনবো। এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা সৌজন্যে আজকে আমরা কথা বলছি শীতকালীন সময়ে যে
বক্ষব্যাধির রোগগুলো হচ্ছে সেই রোগগুলোর কারণ সম্পর্কে একটু একটু করে জানছি, প্রতিকার জানছি এবং এরপরও কি করণীয় সেই ব্যাপারগুলো জানতে চাচ্ছি আপনাদের কাছে। ডাক্তার জিয়াউল হক, আপনার কাছে একটি রোগ নিয়ে একটু কথা শুনতে চাই। সেই রোগটি হচ্ছে ব্রঙ্কিয়েক্টেসিস। ইদানিং আমরা শুনি এই রোগটির কথা, বিশেষত বক্ষব্যাধি বিশেষজ্ঞ যারা আছে তারা বলছে যে এই রোগটি আছে এবং এর কারণেও শ্বাসকষ্ট হয়। এবং যেহেতু শীতকালে শ্বাসকষ্টের সমস্যাটা একটু বেশি দেখা যায়, এই যারা ব্রঙ্কিয়েক্টেসিসের রোগী রয়েছে তাদের ক্ষেত্রে কি করণীয়, এবং তার আগে আরেকটু জানতে চাই যে এই ব্রঙ্কিয়েক্টেসিস রোগটি কি। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই রোগটি নিয়ে অনেক সময় রোগীরা একটু সন্দেহে থাকেন, এটিকে অনেক সময় ব্রঙ্কাইটিস বলে ভুল করেন, কারণ ব্রঙ্কাইটিসটি সবচাইতে প্রচলিত শব্দ হিসাবে ব্যবহার করা হয় যে রোগ একটা সংক্রমণ হিসাবে বা প্রদাহ হিসাবে। ব্রঙ্কিয়েক্টেসিসটি সাধারণত যদি দেখি আমরা কোনো রোগীর বারবার ইনফেকশন হচ্ছে, অনেকবার ধরে ইনফেকশন হচ্ছে, কাশি থাকছে, দীর্ঘ সময় ধরে কাশি থাকছে, তেমন কোনো জ্বর নেই, তখন আমরা সাধারণত একটি এক্সরের পরে দেখা যায় যে একটা সিটি স্ক্যানের ব্যবহার করি। একটি সিটি স্ক্যানের মাধ্যমে কিন্তু মূলত ডায়াগনোসিসটা করা হয় যে তার ব্রঙ্কিয়েক্টেসিস আছে। এটি একটি দীর্ঘ সময়জনিত রোগ। এখানে দেখা যায় যে ফুসফুসের ভেতরে আমাদের যে লাং প্যারেনকাইমা যেখানে আছে, অর্থাৎ শ্বাসনালীগুলো যেখানে আপনাকে ফুসফুসে বাতাসটা পৌঁছে দেয়, সেই জায়গাগুলো যদি একটা স্কারের তৈরি হয়, সেখানে দেখা যায় যে কিছু ক্ষত তৈরি হয়ে যায়। এই ক্ষতর ভিতরে অনেক সময় শ্লেষ্মা জমে যায় এবং এখানেই কিন্তু ব্রঙ্কিয়েক্টেসিস রোগটা তৈরি হয়। অর্থাৎ ছোট ছোট একটা গর্তের মতো হয়ে, থলির মতো হয়ে সেখানে দেখা যায় শ্লেষ্মা জমে যায় এবং সেটি ইনফেক্টেড হয়, সংক্রমিত হয় ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মাধ্যমে। এবং এক্ষেত্রে দেখা যায় খুব সহজে রোগটা ভালো হয় না, বারবার তার হতে থাকে। এটি সাধারণ ইনফেকশন হলে কিন্তু আমরা একবার অ্যান্টিবায়োটিক দিয়ে দিলে দেখা যায় যে আর তার সংক্রমণ রোগের উপসর্গগুলো থাকে না, কিন্তু এক্ষেত্রে দেখা যায় সারা বছর ধরেই তার কাশি লেগে থাকে। এবং আপনি যেটা বললেন যে শীতের সময় অন্যান্য বক্ষব্যাধি রোগের মতো এই রোগটারও দেখা যায় সংক্রমণটা বেড়ে যায়, কারণ এখানে ব্যাকটেরিয়া ঢুকে যখন বসে যায় তখন এই শ্লেষ্মাগুলো বেরোবার পথ পান না এবং এটা ভিতরে আটকা পড়ে যায় বলে এই রোগটা কিন্তু প্রলম্বিত হয়ে থাকে। তো সুতরাং একই কথাই বলতে হবে যে বক্ষব্যাধি বিশেষজ্ঞের শরণাপন্ন হলে তারা একটি এক্সরের পরে হয়তো একটি সিটি স্ক্যানের প্রয়োজন অনুভব করতে পারেন এবং সেই মাধ্যমে আপনাকে নিশ্চিতভাবে বলতে পারবেন যে আপনার ব্রঙ্কিয়েক্টেসিস রোগ আছে। এবং একটি দীর্ঘমেয়াদী একটা রোগের প্রতিরোধ করার কারণ এবং তার প্রতিরোধের যে ওষুধপত্রগুলো সেগুলো লিখে দিতে পারবেন। এবং এই রোগগুলোকে কিন্তু রেগুলার ফলো আপেও থাকতে হবে, কারণ একবারের চিকিৎসায় কিন্তু তারা ভালো হয়ে যাবেন না। জি, ধন্যবাদ। আমরা বিভিন্ন ধরনের রোগের কথা শুনছিলাম। ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর, আমরা একটু এবার প্রতিরোধের জায়গায় আসি। যে শীতকালে বিভিন্ন কারণে এই ধরনের রোগের প্রকোপ যেমন বাড়ছে তার উপসর্গগুলো এবং হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও বাড়ছে। তো সেই ক্ষেত্রে ধূমপান একটা গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচিত হচ্ছে সব ধরনের ফুসফুসের সমস্যার ক্ষেত্রে। আমাদের দেশে ধূমপায়ীর সংখ্যা অনেক বেশি এবং সেই ধূমপায়ী যেমন প্রত্যক্ষভাবে আছে, শীতকালে একটি অসুবিধা দেখা যায় যে ধূমপায়ীরা ঘরের ভিতরে ধূমপান করছে। তো ঘরের ভিতরে যারা আছে বা অফিসে যারা কাজ করছে তারা কি এক্ষেত্রে কোনো ধরনের অসুবিধার মধ্যে পড়তে পারে কিনা? হ্যাঁ, আপনার এই যে প্রশ্নটি করেছেন এটি বর্তমান সময়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ঘরের মধ্যে ধূমপান। তবে এটির সম্পর্কে বলার আগে আমি আপনার সূচনার কথা একটু যেতে চাই। আপনি বলেছেন যে ধূমপানের কারণে শ্বাসতন্ত্রের ক্ষতি হয়। আপনি আসলে ধূমপানকে কিন্তু একটু কম গুরুত্ব দিয়ে ফেলেছেন। ধূমপান এমন একটা অভ্যাস যেটা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই যেটার ভয়াবহ ক্ষতি সাধন না করে। এবং ধূমপান এমন একটি বদভ্যাস যেটি শরীরের একটা ক্ষুদ্রতম উপকারও করে না। জি। অতএব এটিকে আমাদের বর্জন করতে হবে শুধু সুস্থ ফুসফুসের জন্য, সুস্থ শ্বাসতন্ত্রের জন্য না, বেঁচে থাকার জন্য, সুস্থ দেহের জন্য এটিকে আমাদের পরিপূর্ণভাবে বর্জন করতে হবে। এখন শীতকালে বিশেষভাবে আপনি বলেছেন যে দেখা যায় যারা ধূমপায়ী, যেহেতু শীতকালে ঠান্ডা আবহাওয়ার কারণে অনেক সময় আমরা ঘরের ভিতরেই বেশিরভাগ সময় থাকি আরামের জন্য, সেই সময় ধূমপায়ীরা ঘরের ভিতরে ধূমপান করেন। ঘরের ভিতরে যখন ধূমপান করেন তারা যে সিগারেটটা টানছেন সেটা ধোঁয়াটা, সেই ক্ষতিকর বিষটাকে তারা ভিতরে নিচ্ছেন, নিয়ে ভিতর থেকে আরও বিষাক্ত করে আরও ক্ষতিকর বানিয়ে সেটাকে ঘরের বাতাসের মধ্যে ছেড়ে দিচ্ছেন। এবং ঘরের যে অন্যান্য নিরীহ যে অন্য সদস্যরা আছেন যারা ধূমপান করেন না, তার মধ্যে শিশুরা আছেন, তার মধ্যে বৃদ্ধরা আছেন, মহিলারা আছেন, এমনকি গর্ভবতী মহিলারা পর্যন্ত আছেন, তারা সেই অতিরিক্ত বিষাক্ত ধোঁয়াগুলো আবার শ্বাসের সাথে টেনে নিচ্ছেন। যে সদস্য
ধূমপান করেন না তারা নিজের অজান্তেই ধূমপান করার বা তার থেকেও বেশি ক্ষতির মুখোমুখি হয়ে যান এই পরোক্ষ ধূমপানের কারণে। অতএব শীতকালে অবশ্যই অতি সাবধান থাকতে হবে, কোনো অবস্থাতেই ধূমপান তো ছাড়তেই হবে, কোনো অবস্থাতে ঘরের মধ্যে ধূমপান করা যাবে না। যারা ধূমপায়ী আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা নিজের দিকে তাকান, নিজেকে বাঁচান, ধূমপান ছেড়ে দেন এবং দয়া করে অন্তত পক্ষে আপনি আপনার পরিবারের ওই মানুষগুলোর মৃত্যুর কারণ হবেন না, এটি যেন আপনাদেরকে ভিতরে প্রতীয়মান হয়। জি, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি বলছেন ধূমপান নিয়ে। আমরা আরেকটু জানতে চাই ভ্যাকসিনেশনের কথা বা টিকাদান যে কর্মসূচি আছে সে ব্যাপারে ডাক্তার জিয়াউল হক আপনার কাছে। শ্বাসতন্ত্রের বিভিন্ন ধরনের রোগের প্রতিরোধক হিসেবে টিকার ব্যবহার করার কথা বলা হয়, সেটি সাধারণত দেখা যায় ইনফ্লুয়েঞ্জার কথা এবং আরও কিছু কিছু বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আছে। তো আমাদের বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু শিডিউল আছে, বড়দের ক্ষেত্রে তো সেরকমভাবে নেই, বড়দের ক্ষেত্রে কি করণীয়? আপনি যেরকম বললেন যে শিডিউল আছে সেটা আমরা জানি যে কিছু ব্যাকটেরিয়াল এগেনস্টে আমরা বিভিন্ন রকম টিকা বাচ্চাদেরকে দিয়ে থাকি। শ্বাসতন্ত্রের রোগ আমরা শুরুতেই বলেছি যেটি ভাইরাসের মাধ্যমে হয়, ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়, ছত্রাকের মাধ্যমে হয়। এখন সৌভাগ্যবশত আমাদের এই ভাইরাস এবং ব্যাকটেরিয়া, যেটা নিউমোকক্কাল ভাইরাস ব্যাকটেরিয়া যেটা মূলত, তার এগেনস্টে কিন্তু এখন টিকা পাওয়া যাচ্ছে। তো সুতরাং এখন বলা হয়ে থাকে যে সবার জন্যই কিন্তু এই টিকাগুলো প্রয়োজন। যেগুলো ভাইরাসের জন্য সেগুলো বছরে একবার করে দিতে হয়, এবং ব্যাকটেরিয়ার যে নিউমোকক্কাল যে ভ্যাকসিন সেটাও কিন্তু এখন 5 বছরের একটি আছে এবং একটি সর্বকালীন সময়ের জন্য একটি, অর্থাৎ পুরো লাইফ লং একটি কিন্তু ভ্যাকসিন আছে। তো সুতরাং যেহেতু বক্ষব্যাধির প্রকোপ বাড়ছে, সুতরাং সবাইকে কিন্তু এই ভ্যাকসিনগুলো নেওয়ার মাধ্যমে এই রোগগুলোর প্রকোপটা অনেকখানি কমিয়ে আনা যায়। একেবারে হয়তো শূন্যের কোঠায় আনা যাবে না, কিন্তু এর ভয়াবহতা কমানো যায় এবং রোগগুলো হলেও যেন অতটা ক্ষতি না করতে পারে সেই ব্যবস্থা করা যায় এই ব্যাকটেরিয়াল এবং ভাইরাস ভ্যাকসিনগুলো রেগুলার নেওয়ার মাধ্যমে। এবং একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে এই ভ্যাকসিনের একটি প্রোগ্রাম যদি করে নেওয়া যায়, তাহলে আজকাল কিন্তু অনেক আমাদের স্বাস্থ্য প্রতিষ্ঠানে কিন্তু এই ভ্যাকসিনগুলো দেওয়ার ব্যবস্থা আছে। সেটি আমি মনে করি সবারই নিয়ে নেওয়া উচিত। জি, ধন্যবাদ। আমরা এই নিয়ে আরো কথা শুনবো, একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা সৌজন্যে এই অনুষ্ঠানে আমরা কথা বলছি শীতে বক্ষব্যাধি রোগের প্রকোপ এবং প্রতিকার। আমরা বিভিন্ন প্রকোপগুলো যেমন শুনলাম, প্রতিকারের কথা শুনছি এবং প্রতিরোধের কথা একটু একটু করে জানছি। তো আমাদের যারা বক্ষব্যাধির রোগী রয়েছে তাদের তো বিভিন্ন ধরনের শ্বাসতন্ত্রের রোগ রয়েছে, তাদের ক্ষেত্রে করণীয় কি এই শীতের শুরুতে? আবারও ধন্যবাদ আপনাকে। আসলে আমরা তো পুরো অনুষ্ঠান জুড়েই শুনলাম যে এই শীতের সময় বক্ষব্যাধির প্রকোপটা বেড়ে যায়। তো যেহেতু আমরা অবশ্যই যেটা জেনে গেলাম যে শীতের সময় বেড়ে যায়, তো রোগীদের যেটা করা উচিত সেটা হলো শীতের শুরুতেই, অর্থাৎ এই যে সেপ্টেম্বর মাসের দিকে বা সেপ্টেম্বর অক্টোবরের দিকে যখন শীত আসার ঠিক আগ মুহূর্তেই তার যে নিয়মিত চিকিৎসক আছেন তার কাছে উনি যেতে পারেন, যা ওনার যেহেতু অলরেডি ওনার বক্ষব্যাধি আছে, তো কিছু চিকিৎসার যে নর্মাল যে চিকিৎসাগুলো সেগুলো উনি রেগুলার কিন্তু নেবেন। কারণ আমাদের বক্ষব্যাধির যে ক্রনিক রোগগুলো আছে সেগুলোর চিকিৎসা কিন্তু সারা বছর ধরে নিতে হয়। অনেকে আমরা কিছুটা অনিয়ম করি, সময় মতো চিকিৎসা নেই না, কিন্তু এই সময়টায় বিশেষভাবে তাকে সতর্ক হতে হবে যে চিকিৎসার জন্য নিয়মিত তিনি নিয়ে থাকেন। আর ভ্যাকসিনের বিষয়ে আমরা একটু আগে আলাপ করেছি যে ভ্যাকসিনটি, যেহেতু আমরা জানি যে শীতের সময় এই প্রকোপটি বাড়ে, এটি কিন্তু বিশ্বজুড়েই দেওয়া হয়, যে ভ্যাকসিনটি কিন্তু এই সময়টাতেই দেওয়া হয় যেহেতু শীতের সময় এই রোগগুলোর প্রকোপ বাড়ে। তো সুতরাং আমি বলবো যে আমাদের যারা বক্ষব্যাধিতে ভুগছেন সেই রোগীরা যেন আমাদের বক্ষব্যাধি বিশেষজ্ঞ বা তার যে বিশেষজ্ঞ আছেন তার কাছে যে তার চিকিৎসার যে পদ্ধতিটা সেটা আগামী 3 বা 4 মাসের জন্য যেই সময়টা পর্যন্ত শীত থাকবে সেই চিকিৎসাটা যেন উনি একদম নিয়মিতভাবে না নেন এবং কোনোভাবেই যেন বাদ না দেন। আর তার সাথে একটি ভ্যাকসিন যেন, ব্যাকটেরিয়াল এবং ভাইরাস, এই দুইটা ভ্যাকসিনই যেন তিনি নিয়ে নেন সেই বছরের জন্য। জি, ধন্যবাদ। কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার কাজী সাইফুদ্দিন মেন্নুর, আপনার কাছে আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার পরামর্শগুলো শুনে নিতে চাই। আসলে শীত আসছে, শীত হাতছানি দিচ্ছে আমাদেরকে একটি ভিন্ন ধরনের মৌসুমের, কিন্তু সেই সাথে আমাদেরকে অনেক সাবধানতার কথাও মনে করিয়ে দিচ্ছে। যারা বক্ষব্যাধিতে আক্রান্ত, আমি বলবো শীতের সময় তাদেরকে কতগুলো সাবধানতা নিতে হবে। অবশ্যই তাদেরকে সবসময় নিজেকে একটু উষ্ণ রাখতে হবে, অর্থাৎ পোশাক আশাকের ব্যাপারে সাবধান হতে হবে। তারা যেন কখনোই খুব বেশি হালকা পোশাক পরে শীতের মৌসুমে ঘোরাফেরা না করেন। সকালবেলায় যখন
খুব বেশি কুয়াশা পড়ে সেই সময়টা তাদেরকে বাইরে বের হওয়াটা পরিহার করতে হবে। বের হলেও খুব ভালোভাবে টুপি, হাত মোজা, পায়ের মোজা এবং গরম কাপড় পরে নিতে হবে। তারা যেন ঠান্ডা হিমশীতল কোনো পানীয় পান না করেন, তারা যেন ঠান্ডা পানিতে গোসল না করেন, সেই ব্যাপারে সাবধানতা নিতে হবে। যদি ধুলাবালির মধ্যে যেতে হয় তাহলে মাস্ক ব্যবহার করতে হবে। যদি তাদের হাঁচি কাশি থেকে থাকে যেখানে সেখানে তারা যেন হাঁচি কাশি না দেন এবং অন্যদেরকে যাতে তারা রক্ষা করেন সেই দিকে লক্ষ্য রাখতে হবে। একটু আগে ধূমপানের কথা বলেছি, ধূমপান ছেড়ে দিতে হবে এবং ঘরের মধ্যে ধূমপান বা অন্যকে আক্রান্ত করার বা জন্য যে ঘরের সেকেন্ড হ্যান্ড স্মোকিং সেটাকে পরিহার করতে হবে। টিকা নেওয়া না থাকলে টিকা নিয়ে নিতে হবে এবং সর্বোপরি যে চিকিৎসায় তিনি ভালো আছেন সেই চিকিৎসাটাকে চালিয়ে যেতে হবে এবং প্রয়োজন হলে, যেটা একটু আগে ডক্টর জিয়া বলেছেন, প্রয়োজন হলে বক্ষব্যাধি চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে এই শীতের মোকাবেলা করতে হবে এবং শীতকে উপভোগ করতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।